আজকে আমি পড়ব বহে বিষ বাতাস গল্পের তৃতীয় পর্ব গোয়েন্দা গার্গীর গল্প, লেখক তপন বন্দ্যোপাধ্যায়। যদি আমার গল্প পড়া আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। যে বিল্ডিংটিতে তুলনামূলক সাহিত্য পড়ানো হয় তার একতলার বারান্দার এক কোণে একটি তরুণী দাঁড়িয়ে আছে আনমনে। তরুণীটিকে গার্গী চেনে না, কিন্তু তার উদাসীন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বৈশিষ্ট্য চোখে পড়ে। পরনে চটলা ওঠা নীল রঙের জিন্স আর সাদা শার্ট। দূর থেকে দেখে মনে হলো চোখের চশমাটা সে উঠিয়ে রেখেছে মাথার চুলে। কানের দুপাশ থেকে চশমার কালো কার নেমে এসেছে গলার দুপাশে। দাঁড়িয়ে আছে মেয়েটি, অথচ মৃদু মৃদু দুলছে তার শরীর, যেন তালে তালে পা নাচাচ্ছে। ডোনা গলা নামিয়ে বলল, এও কিন্তু বিদেশি অনুপ্রবেশ, ইংরেজির ছাত্রী। তারপর বেশ সপ্রতিভ ভঙ্গিতে মেয়েটির কাছে গিয়ে বলল, হাই। মেয়েটি কিন্তু শুনতেই পেল না ডোনার ডাক, বরং তার শরীর কি এক অদ্ভুত তালে দুলে দুলে উঠছে। ডোনা ফের ডাকল, হাই এলিনা। এলিনা নামের মেয়েটি তখনও ভাবে বিভোর। নিজেকে আর সামলাতে না পেরে ডোনা একেবারে তার কাছে গিয়ে দাঁড়িয়ে কাঁধে চাপড় দিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড এলিনা, সো অ্যাবসেন্ট মাইন্ডেড। এলিনা ততক্ষণে হুঁশে ফিরে এলো। তার কানের কাছে ঝুলতে থাকা কারটা সরিয়ে দিয়ে বলল, কিছু বলছিস ডোনা? ডোনা খিলখিল করে হেসে গড়িয়ে পড়ল। ও তাই বল, তাহলে তুই বিভোর হয়ে ওয়াকম্যান শুনছিলি? গার্গীর খেয়াল হয় এতক্ষণে। তাই তো, মাথার উপর তোলা ডাঁটিটা তো চশমার নয়, ওয়াকম্যানের। দেখেই হাসি পেয়ে গেল তার। বেশ মজার মেয়ে তো। ডোনা হাসি থামিয়ে দিয়ে বলল, কি ব্যাপার ইলিনা? কার মিউজিক শুনছিস অত মন দিয়ে? কার আবার? মাইকেল জ্যাকসনের। কি দারুণ গিয়েছে, শুনবি বলে তাড়াহুড়ো করে তার ওয়াকম্যানটি পরিয়ে দিতে চায় ডোনার কানে। ডোনা তাকে নিবৃত্ত করে আগের প্রশ্নটাই ফের করল, কিন্তু হঠাৎ ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী কম্পারেটিভে কেন, মাদাম জোয়েল? এলিনা হঠাৎ মুখটা সিরিয়াস করে বলল, আমি তো এমআরের জন্য ওয়েট করছি। ডোনা মুহূর্তে গার্গীর সঙ্গে চোখাচোখি করে নিল, তারপর বলল, কেন এমআরের জন্য কেন? এলিনা হাসি হাসি মুখে বলল, আরে উনি তো আমাকে শেক্সপিয়ারের উপর একটা বই দেবেন বলেছিলেন, কিন্তু সেই কখন থেকে এসে ওয়েট করছি, এখনও প্রফেসরস রুমে ফেরেননি। ডোনা ভুরু কুঁচকে বলল, ফিরেননি মানে? আমাদের ক্লাস তো সেই কখন শেষ হয়ে গিয়েছে, তুই নিশ্চয়ই অনেকক্ষণ উপরে যাসনি। ইলিনা আঁতকে উঠে বলল, তাই? হে, আসলে গানের মধ্যে ছিলাম তো, আমি সব ভুলে গেছি বলেই হুড়মুড় করে ছুটল দোতলায়, যেন তার ট্রেন ছেড়ে দিয়েছে। তার ছোটার ভঙ্গি দেখে ডোনা হেসে গড়িয়ে পড়ে আর কি। গার্গী অবাক হয়ে জিজ্ঞাসা করে, এমআরের ফ্যান বুঝিও? শুধু একা ইলিনাই নয়, মনীষ রয়ের যে কত ফ্যান তা তুই ভাবতেও পারবি না। মনীষ রয়ের যেদিন ক্লাস থাকে বুঝলি, সেদিন আমরা বসার সিটই পাই না ক্লাসে। অন্য ডিপার্টমেন্টের মেয়েরা আসেও দলে দলে মনীষ রয়ের লেকচার শোনে। তাই খুব ভালো পড়ান বুঝি? পড়ান অবশ্য ভালোই, বিদেশি সাহিত্য এত নিখুঁতভাবে পড়েছেন, আর তা যেমনভাবে চমৎকারভাবে এক্সপ্লেনও করেন, অবাক হয়ে শোনার মতোই। কিন্তু অন্য মেয়েরা তো ওর পড়া শুনতে আসে না, আসে ওকে দেখতে। এমন সুপুরুষ চেহারা এই চত্বরে চট করে দেখতে পাবি না। মাই গড, গার্গী অবাক হয়ে বলল, খুব ক্রেজি তো তাহলে মেয়েগুলো? তাহলেই দেখ। ডোনা গার্গীর দিকে তাকিয়ে তার ভুরু নাচায়। এই ব্যাপারটা তোর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু তোর ডায়েরিতে এই পয়েন্টটা অনায়াসে নোট করতে পারিস। গার্গী হেসে বলতে যাচ্ছিল, ব্যাপারটা তো নোট করব, এই ক্রেজটাই তো আমাদের কৌতূহলের বিষয়বস্তু, কিন্তু বলা হলো না। তার আগেই ডোনা তার ঠোঁটে আঙুল লাগিয়ে মুখে শব্দ করে তাকে চুপ করতে বলল। ততক্ষণে সেখানে হন হন করে এসে পড়েছে হলুদ উজ্জ্বল রঙের শাড়ি পরা আরেক তরুণী। লবস করা চুল কপালে নেতিয়ে পড়েছে, কানে বড় বড় আকারের ঝুমকো দুল, চোখে পড়ার মতো সাজ।
তাকে থামিয়ে ডোনা বলে উঠল, তুই কি এমারের সঙ্গে দেখা করতে যাচ্ছিস তিতির? উনি কিন্তু একটু আগে বেরিয়ে গেলেন। তিতির নামের মেয়েটি হতাশ হয়ে বলল, তাই নাকি? উনি যে বলেছিলেন 1:15 নাগাদ আসতে। কিন্তু হঠাৎ করে ওর বাড়ি থেকে টেলিফোন এসেছে, ওর মিসেসের শরীরটা ভালো নেই রে, তাই। তাই? মেয়েটি গম্ভীর হলো। পুরুষদের মিসেস থাকার, বিশেষ করে পুরুষদের মিসেস থাকার অস্বস্তি কোনো প্রেমিকা বা ফ্যানই বোধহয় পছন্দ করে না। এক মুহূর্তে অন্যমনস্ক থেকে সে আবার পা বাড়ালো যেদিক থেকে এসেছিল সেদিকেই। তিতির চোখের আড়াল হতেই খিলখিল করে হেসে গড়িয়ে পড়ে জনা। বলল, আমার খুব মজা লাগে এইসব ক্রেজি মেয়েগুলোকে নিয়ে একটু নাচানাচি করতে। এই মেয়েগুলোর স্বভাবই এই যে তারা কোনো না কোনো ছলছুতোয় মনীষার কাছে যাবে, তার সঙ্গে একটু গল্পগুজব করতে পারলেই কৃতার্থ বোধ করবে। আশ্চর্য, এতদিন হয়ে গেল এখানে পড়ছি, অথচ তোদের ডিপার্টমেন্টে যে এরম একটা সেন্টার অফ অ্যাট্রাকশন আছে আমাকে তো বলিসনি। হে, আর কেউ কাউকে বলে নাকি? সবাই ভাবে যে সে এমআরের সান্নিধ্য একাই উপভোগ করবে। যারা জানবার তারা ঠিকই খুঁজে নেয় এই দপ্তরের ঠিকানা। তোর এরম কোনো ধান্দা থাকলে নিশ্চয়ই জেনে যেতিস। এমআর নিশ্চয়ই বিবাহিত। লেট ম্যারেজ। একদিন কয়েক হাজার মেয়েকে সান্নিধ্য দেওয়ার পর হঠাৎ কিছুদিন আগে ফেসে গেছেন। বিয়ে করেছে নৌরি ক্লাসের এক ছাত্রীকে। কি করে আরও হাজারখানেক ছাত্রীকে ওভারটেক করে সে মেয়ে যে তাকে বিয়ে করতে পারলো, তা নিশ্চয়ই তোর একটা গবেষণার বিষয়বস্তু হতে পারে। যা বলেছিস, তাহলে তো ভদ্রলোকের সঙ্গে একদিন আলাপ করতে হয়। ডোনা আঁতকে উঠে বলল, ওর সঙ্গে আলাপ করলে তুইও ফেসে যাবি কিন্তু, আর বেরিয়ে আসতে পারবি না। নারীদের মোহিনী শক্তি থাকে জানতাম, কিন্তু পুরুষদের আকর্ষণীয় ক্ষমতা যে কত প্রবল হতে পারে তা ওকে না দেখে জানতেই পারতাম না। তা তোকে আকর্ষণ করেন না? দেখ, যখন প্রথম পড়তে এসেছিলাম তখন ওর রূপ, কথা বলার স্টাইল, পরানো চার্ম আমাকে মুগ্ধ করতো। কিন্তু পরে মনে হলো আমি একজন মেয়ে, কোথায় আমাকে দেখে লোকে মুগ্ধ হবে তা না, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এক পুরুষকে দেখে। মেয়ে বড় অনাচ্ছিষ্টি ব্যাপার বাবা, এরকম হওয়া উচিত নয়। আমি সঙ্গে সঙ্গে বদলে গেলাম। এখন অন্য মেয়েদের দেখলে বনা দেখলে হাসি লাগে আমার। ওদের নিয়ে আমি প্রায় এরম মজা করি। গার্গী কয়েক মুহূর্ত ডোনার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ডোনা আসলে নিজেকেই সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায় বা করতে চায়। সে চায় অন্য পুরুষ তাকিয়ে থাকুক তার দিকে, অন্যেরা ছুটুক তার পিছনে। সে কখনো কারো পিছনে ছুটবে না। বোধহয় তাই তার এমন ধরনের অদ্ভুত সব পোশাক, এমন বোহেমিয়ানপনা জীবনযাপন। খানিক পরে বলে, এই কালের মেয়েরা সত্যি আশ্চর্যের, very much crazy and unpredictable. বোধহয় মেয়েদের 16 থেকে 19 বছর বয়সটাই এমন। এই বয়সে মেয়েরা কাউকে না কাউকে পাগলের মতো ভালোবেসে ফেলে। কাকে ভালোবাসছে তা খতিয়ে দেখার সময়ই নেই তাদের। মনে নেই মীরাকে বলা হয়েছিল পাথরের মূর্তি, কৃষ্ণ ঠাকুরটাই হচ্ছে তার স্বামী। ব্যাস, বাকি জীবন সে পাথরের মূর্তিকেই স্বামী বলে পুজো করে গেল। তবে আদিকালের মেয়েরা বোধহয় এমন ভীষণপনা ক্রেজি ছিল না যা এখনকার মেয়েরা। আসলে পাশ্চাত্য অনুপ্রবেশ যত ঘটছে ততই চোখ ধাঁধিয়ে যাচ্ছে মেয়েদের। সামনে ঝলমলে যা কিছু দেখে তার পিছনেই ছুটতে চায়। আজকাল প্রায় সব ইয়াং মেয়েরাই ভাবে সাজগোজ করে একজন ফিল্ম অ্যাক্ট্রেস হয়ে উঠবে, দামি কসমেটিক্স মাখবে যেগুলো রোজ তারা টিভির বিজ্ঞাপনে দেখে, ভালো বাড়িতে থাকবে, গাড়ি চড়বে, ভালো খাবার খাবে। যেমন আজকালকার সব ইয়াং মাই ভাবে তার ছেলে ভালো ইংলিশ মিডিয়ামে পড়বে, সবাই ডক্টর ইঞ্জিনিয়ার হবে, সি অথবা আইএস। ফলে সবার সঙ্গে সবার এক অন্তহীন প্রতিযোগিতা। মাঝে মধ্যে আমারও মনে হয়, যখন দাদার ছেলেটাকে তুই স্কুলে পৌঁছে দিতে যেতে হয় কিংবা নিয়ে আসতে, গেটের সামনে অপেক্ষা করার সময় হাজার মায়ের পাশে দাঁড়িয়ে কথা শুনি, তাদের আলোচনা কানে আসে। সে যা সব ইন্টারেস্টিং আলোচনা শুনতে শুনতে মনে হয় আমাদের শৈশবে আমাদের মায়েরা এসব কখনো ভাবেইনি। হঠাৎ 10-15 বছরের মধ্যে আমরা কত যুগ এগিয়ে গেছি।
গার্গীর লম্বা বক্তৃতা শুনতে শুনতে টোনা এবার অল্প অল্প হাসছিল। হঠাৎ তার চোখে পড়ে গেল দূর থেকে হনহন করে হেঁটে আসছেন তাদের আরেক অধ্যাপক। সে ঠোঁটে হিসির শব্দ করে বলল, ইটস অ্যানাদার ইন্টারেস্টিং কেস। আরটি আসছেন। আরটির পরনে ঘন ছাই রঙের প্যান্ট, গায়ে সাদার উপর সরু নীল স্ট্রাইপের জামাটা প্যান্টের ভিতরে বেশ নিখুঁত করে গোঁজা। দ্রুত হেঁটে আসা দেখেই বোঝা যায় এক্ষুনি তার ক্লাস আছে। চলতে চলতে হঠাৎই ডোনাকে দেখে থমকে গেলেন। তুমি ক্লাসে যাবে না? হ্যাঁ তো যাবো স্যার। আরজির হঠাৎ নজর পড়ল গার্গীর দিকে। এমনিতে চেনার কথা নয়, তবু চিনলেন। তুমি এবার ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে না? গার্গী খুব লজ্জা পেয়ে বলল, হ্যাঁ স্যার। বাহ, ভালো। তা এখানে দাঁড়িয়ে কেন দুজনে? ডোনা হঠাৎ ফস করে বলে ফেলল, স্যার এমারের সঙ্গে আলাপ করার খুব শখ ছিল ওর, তাই অপেক্ষা করছে। এলিনা বলে একটা মেয়ে প্রায় আধ ঘন্টা আগেই এমারের রুমে সেই যে গেছেন শেক্সপিয়ারের একটা বই আনতে, এখনও কিন্তু ওর ঘর থেকে বেরোয়নি। তৎক্ষণাৎ আরজির মুখটা শক্ত হয়ে গেল। মুখটা সামান্য বাঁকিয়ে গার্গীকে জিজ্ঞাসা করলেন, তোমার কি বইয়ের দরকার? ভীষণ বিব্রত আর বিপন্ন দেখালো গার্গীকে। হঠাৎ ডোনা তাকে এমন অপ্রস্তুত করে দেবে সে একবারও ভাবতে পারেনি। আরটির প্রশ্নের উত্তরে কী জবাব দেবে ভাবতে ভাবতে এক মুহূর্তে লাল হয়ে গেল, কিন্তু উত্তর তাকে দিতে হলো না। দ্রুত উত্তর দিল ডোনাই, স্যার গার্গী ম্যাথসের ছাত্রী, আইনস্টাইনের রিলেটিভিটির উপরে কী যেন একটা বই চাই বলছিল। আরটির মুখটা আবার পাথর হয়ে গেল, চোয়াল দুটো ঘৃণায় মেকেও গেল একটু। বললেন, হ্যাঁ, মনীষ আজকাল ম্যাথসের বইও সাপ্লাই করছে নাকি? ডোনা হেসে বলল, স্যার মানে আপনার কাছে আছে নাকি বইটা? তাহলে ওরা এমআরের সঙ্গে দেখা করার দরকার পড়বে না। আরটি গম্ভীর হয়ে বললেন, না, ম্যাথস তো আর আমার সাবজেক্ট নয়। বলে হন হন করে তাদের পাশ কাটিয়ে চলে গেলেন দোতলার সিঁড়ির দিকে। আরটি অন্তরিত হওয়ার পরেই ডোনা আবার খিলখিল করে হেসে গড়িয়ে পড়ে। গার্গী অপ্রস্তুত মুখে বলল, তুই ভারী অদ্ভুত তো। দেখলি, এমারের নাম কানে যেতেই দিয়ে আরটির মুখখানা কেমন স্টিভ হয়ে গেল। তা তো দেখলাম, দুজনের মধ্যে খুব রেষারেষি বুঝি। ভীষণ। আসলে এটাই তো হিউম্যান সাইকোলজি, সব মেয়েরা এমআর করে পাগল হবে, আর তাতে তো সহকর্মীদের ঈর্ষা হবারই কথা। আর তার মধ্যে তুই আমায় লটকে দিলি। ডোনা আর এক দফা হেসে উঠে বলল, ভাগ্যিস সেই মুহূর্তে আইনস্টাইনের রিলেটিভিটির কথাটা পট করে মনে পড়ে গেল। ব্যাস, এক আইনস্টাইনের নামেই ডিয়ার কাত। সাহিত্যের বই মনে পড়লে হয়েছিল আর কি, তোকে টানতে টানতে নিয়ে যেতেন উপরে। ওহো, বইটা তো আমার কাছেই আছে। ফের আটকে উঠল গার্গী। ও মাগো। তারপর হঠাৎই যেন মনে পড়ে গেল ডোনার, হে আর্টের ক্লাসে যেতেই হবে রে। একবার যখন দেখে ফেলেছেন ক্লাসে না গিয়ে তো আর উপায় নেই, তাহলেই পরের দিনকে জিজ্ঞেস করবেন। ডোনা, কালকে ক্লাস অফ করলে কেন? এমআরের ক্লাস হলে কি অফ করতে পারতে? কালো রঙের একটা বিশাল কন্টেসা চালিয়ে অর্লক একদিন সকালে ঢুকে পড়ল যোধপুর পার্কের ভিতরে। লক্ষ্য রাখছিল কেউ তাকে ফলো করছে কিনা। রাস্তার দুপাশে লেটেস্ট ডিজাইনের রংচঙে দোতলা তিনতলা বাড়িগুলো ফেলে কয়েকবার ডাইনে বাঁয়ে পাক খেয়ে একে ওকে জিজ্ঞাসা করে সে এসে থামল চমৎকার প্রায় ছবির মতো দেখতে একটা একতলা বাড়ির সামনে। এরকম নতুন সব পল্লী কলকাতায় যেখানেই গড়ে উঠেছে, বিশেষ করে যেমন এই যোধপুর কিংবা আলিপুর, লেকটাউন বা সল্ট লেক, প্রায় সবই এলাকায় সব জায়গাতেই আর্কিটেক্টদের এমন অভাবনীয় চোখ ধাঁধানো স্বাক্ষর ছড়িয়ে রয়েছে অহংকারীর মতো। কন্টেসার ইঞ্জিন বন্ধ করে অর্লক বেশ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল
চিত্রদীপ চ্যাটার্জির বাড়িটার দিকে। কয়েকদিন আগে চিত্রদীপ চ্যাটার্জিকে ফোন করা মাত্র পত্রপাঠ রিফিউজড হয়েছিল সে। অবশ্য কর্কশ কণ্ঠের সরি শুনেও বিন্দুমাত্র ঘাবড়ায়নি। শিল্পীরা এমন রুক্ষ মেজাজের একগুঁয়ে হতে পারে এমন আভাস তার এক বন্ধু দিব্যজ্যোতি তাকে অনেক আগেই দিয়েছিল। যে কোনো শিল্পী তার আঁকাঝোঁকার গণ্ডির বাইরে বেরোনোকে খুব অপছন্দ করবেন, সেটাই সম্ভব। কিন্তু চিত্রদীপ শুধুমাত্র শখের শিল্পী নন, কিছু কিছু কমার্শিয়াল কাজও করে থাকেন, এ খবর আছে তার কাছে। তাই আজ তার হঠাৎ এই যোধপুর পার্কে অভিযান। চেনাগণ্ডির বাইরে তাঁকে যে কোনোভাবেই হোক বের করে আনতেই হবে অর্লককেই। তার জন্য প্রস্তুতি দরকার, সময় যাই। শিল্পীকে সেভাবেই আস্তে আস্তে আলোচনায় নিয়ে আসতে হবে, তাকে রাজি করাতেই হবে। এককালের রক বা ছোকরা অর্লকের সামনে এখন বিশাল কর্মযোগ্য, যোগ্যই বটে। সে যোগ্য সঠিকভাবে, হ্যাঁ, দুরন্ত গতিতে চালিয়ে নিয়ে যেতে হবে তাকে, খুব হিসেব করে এগোতে হবে এখন। রকের আড্ডাবাজ ছোকরা যে হঠাৎই এভাবে একসঙ্গে রাজপ্রাসাদ এবং রাজকোষের মালিক হতে পারে তা কোনো গল্প উপন্যাসে পড়া থাকলেও কখনো সত্যি হয় তা ভাবতে পারেনি অর্লক। কলকাতার রাসেল স্ট্রিটের এক পুরনো বাড়িতে তার আশৈশব বসবাস। পিতৃদত্ত এই অদ্ভুত ধরনের প্রাচীন বাড়িটা ছাড়া এই কালে তার কোনো সম্পত্তি ছিল না ভূভারতে। তার বাবা ছিলেন আর্মেনিয়ান, কিন্তু মা এদেশীয় রমণী। সে কারণে তার জন্ম রহস্যটি ছিল ভারী গোলমেলে। জন্মের কারণেই তার চোখের তারা নীলচে, চুল একটু সোনালি ধরনের, গায়ের রং অসম্ভব ফর্সা। তার উপর চুলদাড়ি লম্বা করে রাখায় তার চেহারাটা প্রায় যিশুর মতোই দেখায়। হঠাৎ তার মা মারা যাওয়ায় এবং বাবা এদেশ ছেড়ে নিজের দেশে চলে যাওয়ায় এই পৃথিবীতে সে হয়ে গেল একেবারে ছন্নছাড়া, নিঃসঙ্গ। তার এমন কোনো যোগ্যতা ছিল না যাতে সে নিজের ভরণ পোষণের সংস্থানটুকুও জোগাড় করতে পারে। শুধু বাবার জমানো টাকার সুদ হিসাবে মাসে ১,৫০০ টাকায় তার একমাত্র সম্বলে কোনো রকমে সে জীবনযাপন করছিল। বাড়তি রোজগারের কোনো সম্ভব চেষ্টাও সে কোনোদিন করেনি। হঠাৎই তার জীবনে ঘটে গেল এক অলৌকিক ব্যাপার। আকস্মিকভাবে তার কাছে এসে খবর পৌঁছল তার কোনো এক দিদিমা নাকি সম্প্রতি মারা গিয়েছেন। তিনি ছিলেন এক বিশাল সম্পত্তির মালিক, রাজৈশ্বর্যই বলা চলে, কিন্তু কোনো উত্তরাধিকারী ছিল না সেই অগাধ রাজকোষের। ছিল না নয়, সন্ধান পাওয়া যাচ্ছিল না। উত্তরাধিকারীর অভাবে যখন বীরভঙ্গপুরের সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বা অন্যের করায়ত্ত হতে চলেছে, ঠিক সে সময় কোনো এক শুভানুধ্যায়ী তার কাছ থেকে একটা খবর অদ্ভুতভাবে চলে এসেছিল অর্লকের কাছে। অর্লকই নাকি সেই উত্তরাধিকারী। সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার আগে এক্ষুনি তার সেখানে পৌঁছানো দরকার, এই মুহূর্তে। শুনে অর্লক বিস্মিত, স্তম্ভিত। সে নিজে খুব অবহিত ছিল না এই ব্যাপারে। এহেন কোনো দিদিমার কথা তার আশৈশবে কিশোরে কখনো সে শোনেনি মায়ের কাছে। ইতিমধ্যে তার মা মারা যাওয়ায় এখন জানবার কোনো প্রশ্নই ওঠে না। তবুও খবর পেয়ে সেখানে পৌঁছে দেখল এক এলাহি কাণ্ড। শুধু যে দিদিমার বাড়িটাই এক রাজপ্রাসাদের মতো তা নয়, বাড়িতে মজুদ আছে ব্যাংকের আমানতের প্রচুর কাগজপত্র, তাছাড়া ২-৩টে সিন্দুক ভর্তি সোনা দানা। দাদামশাই বোজেন্দ্রলাল মিত্র এবং তার পূর্বপুরুষরা এককালে রাজা ছিলেন। এখন রাজত্ব গেছে, কিন্তু তিল তিল করে সঞ্চিত অর্থ তাঁরা যক্ষের মতো আগলে রেখে গেছেন আমৃত্যু। বছর 10 আগে দাদামশাই মারা যাওয়ার পর বিধবা দিদিমাও সে অর্থ প্রাণ ধরে খরচ করে উঠতে পারেননি, শুধু একপাল পোষ্য পালন করে গেছে প্রাসাদটিতে। শেষে মৃত্যুর আগে একটি উইল করে তাতে নির্দেশ দিয়ে যান, আমার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে এই বংশেরই জীবিত নাতি, তার নাম অলি। অলি যে অর্লক সে কথা অর্লক জানে না। তার ডাকনাম টোটো। কোশমিনকালেও অলি ছিল কি না, কিভাবে যে বহু বাধাবন্ধ ডিঙিয়ে দিদিমার মৃত্যু সংবাদ ও তার উত্তরাধিকারী হওয়ার সংবাদ তার কাছে পৌঁছল, সেটাও ভারী রহস্যজনক। আসলে সম্পত্তির অনেক দাবিদার জুটে গিয়েছিল। তারা প্রত্যেকেই ছলে বলে কৌশলে হাতিয়ে নিতে চেয়েছিল এই বিপুল সম্পত্তির সিংহভাগ। তাদের মধ্যে যারা এই চাতুর্যের খেলায় হেরে যেতে বসেছিল, তাদেরই কেউ বা কারা খোঁজ করে আবিষ্কার করেছিল তাকে। নিজে যখন পাচ্ছি না, তখন অন্য দাবিদারদেরও পেতে দেব না, এমন ঈর্ষাজনিত কারণেই অর্লককে খোঁজ। শুনে অর্লক
নিঃসন্দেহ হতে পারেননি এই ব্রজেন্দ্রলাল মিত্রই তার দাদামশাই ছিলেন। তার মাকে প্রায় লোপাট করে নিয়ে বিয়ে করেছিলেন তার বাবা। এমন সংবাদ ভাষা ভাষা শুনেছে সে শৈশবে। মায়ের কুলপঞ্জিকা নিয়ে কখনোই অতঃপর কেউই মাথা ঘামানোর প্রয়োজনও ছিল না, কারণ সে তরুণী যখন এক লালমুখ বিধর্মের হেফাজতে এতদিন পরে সেই গর্ভজাত সন্তানকে সন্ধান করে তার পিত্রালয়ের বা মাতুলালয়ের খবর অর্লোকের পক্ষে ভাবা অসম্ভব। যাই হোক, তা নিয়ে মাথা ব্যথা করার ফুরসত তার হয়নি। সে রাজপ্রাসাদে পৌঁছনো মাত্র বুঝতে পারল তার উপস্থিতি সে বাড়ির অন্য দাবিদাবাদের আশায় এক মুহূর্তে জল ঢেলে দিয়েছে। রাজবাড়িতে দিদিমার অনেক পোষ্য, চাকর বাকর, দূর সম্পর্কের আত্মীয়রাও বাস করতেন বহুদিন ধরে। অর্লক পৌঁছাবার অনেক আগেই তারা নিজেদের মধ্যে সেই বিশাল সম্পত্তি ভাগ মাটোয়ারা করে নিতে আলোচনা চালাচ্ছিল। রাজবাড়ির সব সম্পত্তির চাবি গচ্ছিত ছিল স্থানীয় একজন নামজাদা উকিলবাবুর কাছে। তিনি উত্তরাধিকারীর সম্পর্কে নিঃসন্দেহ হতে না পারায় আত্মীয় স্বজনের আলোচনার স্তরেই থেকে যাচ্ছিল। ভাগ মাটোয়ারা সম্ভবপর হয়নি। অর্লক যদি ঠিক সময়ে এসে না পৌঁছতো তাহলে কি হয় বলা যায় না। কিন্তু অর্লক যখন সেখানে গিয়ে পৌঁছল তখন ভোজবাজির মতো আবহাওয়াটাও গেল পুরো বদলে। সবাই যেন আগে থেকেই জেনে গিয়েছিল তার অস্তিত্ব। কি শুধু তারা তার ঠিকানা জানত না, শুধু ভয়ে ভয়ে ছিল কখন সে পটভূমিতে আবির্ভূত হয়ে পড়ে। তারা হয়তো মনে প্রাণে কামনা করেছিল অলি নামের নাতিটির যেন কোনো সম্পত্তির খবর কানে গিয়ে পৌঁছয় না, অথবা সে যেন জীবিত না থাকে, অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যেন প্রাণ হারায়। ফলে অর্লকের পৌঁছনোতে তারা প্রবল আশাহত, প্রত্যেকেই হতাশ, ক্ষুব্ধ, কিন্তু কেউ মুখ ফুটে প্রকাশ করল না। কারণ সেই উকিলবাবু অর্লককে দু চারটে প্রশ্ন করেই নিঃসন্দেহ হলেন এই যুবকটি বুড়ি দিদিমার উইল কথিত নাতি অর্লকই অলি। দাবিদারদের মধ্যে যিনি প্রধান ছিলেন সেই হরিশঙ্কর চৌধুরী নানা কুলপঞ্জিকা ঘেটে মুখে মুখে শুনিয়ে দিলেন তার প্রতিষ্ঠিত দাবি এই সংসারের উপর বহু কাল ধরে। হরিশঙ্করের বয়স 60-এর উপর, কিন্তু বিশাল দশাশয়ী চেহারার জন্য এখনও তিনি কর্মক্ষম। তাঁর চোখ দুটো সর্বদাই লাট্টুর মতন ঘুরছে। সারাক্ষণই অন্যদের দাবিয়ে কিভাবে গ্রাস করবেন এই ঐশ্বর্য তার ছক কষে যাচ্ছিলেন নিখুঁতভাবে। অর্লক ঘটনাস্থলে হাজির হতে তিনি প্রথমেই নস্যাৎ করে দিয়ে বললেন, কে তুমি ছোকরা? কোথাকার নেপো যে ফোকরে দই খেয়ে যাবে? এ বাড়িতে আমাদের 30 বছরের বাস। অর্লক তাকে এক ধরনের গা জ্বালানো হাসি উপহার দিয়ে বলেছিল, সেটা পরে বুঝবে জানু, আপাতত আমার হিস্সা আমাকে বুঝে নিতে দাও। হরিশঙ্কর দপ করে জ্বলে উঠে বলেছিলেন, খবরদার বলছি, এখানে হাত বাড়ানোর চেষ্টা করবে না। তাহলে তাহলে অর্লক তার চোখে চোখ রেখেছিল, দাঁতে দাঁতও। তাহলে বলে হরিশঙ্কর চুপ করে গিয়েছিলেন। তার ক্রূর চোখে তখন হাজার আগুনের দাপাদাপি। সে আগুনে অর্লককে ভস্ম করেই দিতে বুঝি তিনি চেয়েছিলেন। অর্লক পরে ওর কাছে শুনেছিল হরিশঙ্কর এককালে ব্রজেন্দ্রলাল মিত্রের লেঠেল হিসেবেও কাজ করেছিলেন। তার লাঠিতে প্রাণ হারিয়েছে বহু গরিব মানুষ। লোকটা জল্লাদের চেয়েও নাকি নিষ্ঠুর। তিনি হঠাৎ অর্লকের অলি হয়ে যাওয়ার রহস্যটা সহ্য করবেন কেন? অর্লক তার পিতাকে মনে মনে ধন্যবাদ দিয়েছিল তার নামকরণের জন্য। ভদ্রলোক চেহারায় সাহেব হলেও বাঙালি মেয়ে বিয়ে করার সুবাদে মেজাজে কিছুটা এদেশি হয়ে উঠেছিলেন। কোত্থেকে যেন একটা নাম জোগাড় করেছিলেন, যার নামটি শুনতে কিছুটা এদেশীয় লাগে আবার বিদেশীয় লাগে। অর্লকের ডাকনাম যে অলি হতে পারে তা বোধ হয় কখনো কেউ ভাবেনি। অর্লকও নয়, অলি বড়জোর কোনো এক মেয়ের নাম হতে পারে। সে কথা চেপে গিয়ে সে বাড়ির উকিল বাবুর সঙ্গে জাঁকিয়ে বসল এই বিশাল ধন ঐশ্বর্যের হিসাব বুঝে নিতে। সঙ্গে সঙ্গে এও বুঝল যে তার বিরুদ্ধে ভিতরে ভিতরে সংগঠিত হয়ে চলেছে এক বিপুল ষড়যন্ত্র। যে কোনো মুহূর্তে সে খুন হয়ে যেতে পারে এমন ফিসফিসানিও তার কানে এসে পৌঁছেছে, এবং সেও পৌঁছে দিয়ে গেছে কোনো শুভানুধ্যায়ী। অর্লকও সতর্ক হয়ে গেল। অনুভব হতে পারল হরিশঙ্কর চৌধুরীর তীক্ষ্ণ নজর তাকে অনুসরণ করে চলেছে সদা সর্বদা। একটু অসাবধান হলেই
কয়েকদিন রাজপ্রাসাদে থাকার পর উকিলবাবুর সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সে যখন পুরো সম্পত্তির হদিশ পেল, তখন প্রথমটা তার বিশ্বাসই হয়নি। এত পরিমাণ অর্থ এখন তার হেফাজতে, কেবল তারই। এও কি সম্ভব? এ তো রূপকথার কোনো রাজপুত্রই পেতে পারে। এ তো আলাদিনের প্রদীপ হাতে পাওয়ার মতোই। সেই প্রায় ভিখিরি অর্লক হঠাৎই যখন দৈব বলে রাজা হয়ে গেল, প্রথমে ভাবতেই পারল না এই বিপুল সম্পত্তি দিয়ে সে করবেটা কি। সমস্ত সম্পত্তি তার হস্তগত হওয়ার পর সেই উকিলবাবুকে এই সম্পত্তি আগলে রাখার জন্য একটা মোটা চেক দিয়ে তার কৃতজ্ঞতা প্রকাশ করল। তারপর প্রাসাদের অন্য বাসিন্দা, পোষ্য, আত্মীয় স্বজনদের নিয়ে মিটিং করে জানিয়ে দিল, এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ যারা বসবাস করে আসছে তারা আপাতত সেখানেই বাস করতে পারবে। কিছু কিছু টাকা করে সে প্রত্যেকেও দেবেও। শুধু হরিশঙ্কর চৌধুরীকে বলল, আপনি কালকের মধ্যেই বাস উঠে চলে যান অন্যত্র। তারপর ব্যাংকের কাগজপত্র, সিন্দুকের চাবি নিয়ে সে চলে এলো কলকাতায়। অতঃপর সে কি করবে বা তার কি করা উচিত, এখন সে এক প্রবল উদ্ভ্রান্তি নিয়ে আছে। টাকাটা নিয়ে প্রথমে তার কিছু গুপ্ত বাসনা চরিতার্থ করল। একজন উচ্চবিত্ত মানুষের যা যা উচ্চাকাঙ্ক্ষা থাকে সেই ভোগবিলাসের সব উপকরণ কিনে তার সঙ্গে কিনল এই চমৎকার কন্টেসা গাড়িটা, যার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে ইচ্ছে হবে, দ্বিতীয়বার তাকালে তৃতীয়বার। গাড়িটা কেনার তার অন্য একটা ছোট্ট কারণও ছিল। ছোট্ট, কিন্তু অর্লকের কাছে সেই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ। তার প্রথম যৌবনে সে হঠাৎ দুম করে প্রেমে পড়ে গিয়েছিল এক সুন্দরী কিশোরীর। এই রাসেল স্ট্রিটের বাড়ি থেকে সাইকেলে খুব বেশি হলে 10 মিনিটের দূরত্বে তার বাস। রুবিনা নামের পাঞ্জাবি মেয়েটি তার সঙ্গে আলাপ করেছিল এক্কেবারে আচমকা। নিবিড় বৃষ্টির মুহূর্তে কি একটা কাজে অর্লক গিয়েছিল ভবানীপুরে, বকুল বাগানের দিকে। ফেরার পথেই সহসা এমন বৃষ্টি ঘনিয়ে এলো যে তাকে দাঁড়াতে হলো একটা পুরনো বাড়ির গাড়ি বারান্দার নিচে। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে সেখানে আশ্রয় নিয়েছিল রুবিনাও। জংলা স্কার্ট, হলুদ টপে ওতপ্রোত হয়ে থাকা এই কিশোরীকে দেখে মুহূর্তেই অর্লকের মনে শুরু হয়ে গিয়েছিল চড়ুইয়ের কিচিরমিচির। বারবার তাকিয়ে সে দেখছিল ধারাবর্ষণের দৃশ্যে শঙ্কিত কিশোরীটির ডিম ছাঁচের চমৎকার ফর্সা মুখখানা, বেশ লম্বাটে চেহারা, হাতে একগোছা বই। নিশ্চয়ই টিউশন পড়ে ফিরছে। ঘাড় পর্যন্ত নেমে আসা বব করা সিল্কি চুলের গুচ্ছ ঝাঁকাতে ঝাঁকাতে তার ঘাড় নাড়ছিল সে। ও মাই গড, ইতনি বারিশ! সেদিন বৃষ্টি খুব প্রবল হয়ে দেখা দিয়েছিল কলকাতাতে। সন্ধে পার হয়ে রাত্রি নেমে এলো ক্রমশ। জলও জমে গেল ভবানীপুরের এই অঞ্চলটিতে। সেই জল ভারাক্রান্ত পথের দিকে তাকিয়ে রুবিনার মুখ শুকিয়ে আসছিল ক্রমশ। বৃষ্টি থামবার কোনো লক্ষণই ছিল না, জল বেড়েই চলেছিল। অনেকক্ষণ পরে যখন বৃষ্টি থামল, রুবিনা ভেবে পাচ্ছিল না কিভাবে এত জল ভেঙে বাড়ি ফিরবে। তার ফর্সা মুখখানা কালো দেখাচ্ছিল। অর্লক কিন্তু অনায়াসেই তার কাছে একটা সমাধান প্রস্তাব দিল। ভাঙা ভাঙা হিন্দিতে বলল, যদি কিছু মনে না করো, আমার সাইকেলের সামনে বসিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। রুবিনাও অনেকক্ষণ এই যুবকটির চেহারা, দৈর্ঘ্য, মুখের সাহেবী ধাঁচ দেখে আকৃষ্ট হয়েছিল মনে হয়। অবলীলায় রাজি হয়ে গেল অর্লকের প্রস্তাবে। প্রেমের শুরু সেই থেকে। তারপর 1 বছর ধরে রুবিনার সঙ্গ পেয়েছিল অর্লক। বেশ অনেকবার তার সাইকেলের সামনে বসিয়ে রুবিনাকে নিয়ে গেছে, কখনো পার্ক সার্কাসের দিকে, কখনো গড়ের মাঠের দিকে, কখনো খিদিরপুর পর্যন্ত। কিন্তু রুবিনা বোধহয় বুঝে গিয়েছিল অর্লকের চেহারার মতো তার জীবনযাপন খুব লোভনীয় নয়। হঠাৎ একদিন তার অপেক্ষায় থেকে থেকে দেখা গেল না তাকে আর। অর্লক বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিল রুবিনার জন্য। বেশ কিছুদিন পর হঠাৎ তাকে দেখা গেল অন্য এক যুবকের স্কুটারের পিছনে। বেশ নিবিড় করে জড়িয়ে রয়েছে যুবকটিকে। তারপর আরও কয়েকদিন দেখতে পেল এই দৃশ্যটি। অর্লক অবাক হলো, কষ্টও পেয়েছিল খুব। তৎক্ষণাৎ সে বুঝতে পারল রুবিনার সঙ্গে তার ঘনিষ্ঠতার দিন শেষ। অপমানে কষ্টে
কয়েকদিন পাগলের মতো ছটফট করে বেরিয়েছিল, সাইকেলে নয়। স্কুটারের আকর্ষণই তখন হয়তো রুবিনার কাছে অনেক বেশি। কন্টেসা কেনার পর একদিন অর্লক বাবুঘাটের কাছে গিয়ে দাঁড় করালো গাড়িটা। আকাশি নীল রঙের স্কুটারটা দেখতে পেল দূর থেকে। দেখছিল রুবিনা সেই যুবকের সঙ্গে বসে আছে স্কুটারের কাছেই। কন্টেসা দাঁড় করিয়ে ভিতর থেকে মুখ বাড়িয়েছিল অর্লক। হাই রুবিনা। রুবিনার চোখে স্পষ্টতই সে দেখেছিল একরাশ বিস্ময়। সে অর্লক যে সাইকেলে চড়ে টনটন করে ঘুরে বেড়াতো, সে কিনা কন্টেসায়। পরক্ষণেই রুবিনা মুখ ঘুরিয়ে নিয়েছিল। কি যেন ফিসফিস করে বলেছিল তার পাশে বসা যুবকটিকে। অর্লক আরও কাছে গিয়ে বলেছিল, লিফট চাই রুবিনা। রুবিনা কথা বলেনি। অর্লক হাসতে হাসতে কন্টেসায় স্পিড তুলে চলে গিয়েছিল রাজার মতো। এমন আরও 2-3 বার ক্রমাগত টিস করল রুবিনাকে। প্রতিবারই সে দেখেছে পাশে বসা যুবকটি দাঁত কিড়মির করছে রাগে। আর একদিন আরও এক বড় অঘটন ঘটিয়ে ফেলল সে। দেখল এক ঝালমুড়িওয়ালার কাছে দুজনে ঝালমুড়ি খাবে বলে গিয়ে দাঁড়িয়েছে। অর্লক ধীর পায়ে গেল সেখানে। পকেট থেকে 2খানা 100 টাকার নোট বার করে এগিয়ে দিল ঝালমুড়িওয়ালাকে। গম্ভীর স্বরে বলল, তোমার কাছে যত ঝালমুড়ি আছে সব আমার গাড়িতে তুলে দাও। এবং আক্ষরিক অর্থে তা নিয়েও ছিল। রুবিনার সঙ্গী যুবকটি দাঁত কিড়মির করে বলেছিল, শালা, এর বদলা আমি নেব। পরে অর্লক লক্ষ্য করেছিল যুবকটি প্রায়শ তার দলবল নিয়ে ঘোরাঘুরি করছে তাদের পাড়ায়। অর্লক অবশ্য কয়েকদিন পরে ভেবেছিল ব্যাপারটা খুব একটা হাস্যকর। রুবিনার মতো সামান্য এক কিশোরীর জন্য এতটা বাড়াবাড়ি করা উচিত হয়নি তার। তাছাড়া তার এই খামখেয়ালিতে ক্রমশ শত্রু সংখ্যা বেড়েই যাবে দিন দিন। সে তখন অন্যদিকে তার নজর ফেরালো। সে যে উড়ো টাকা অলৌকিকভাবে হঠাৎ পেয়ে গেল অর্লক, তাতে সে অনায়াসে পায়ের উপর পা দিয়ে বাকি জীবন নবাবের মতো কাটিয়ে দিতে পারত। শুধু সে নয়, তার পরবর্তী কয়েক পুরুষও। কিন্তু অর্লকের মাথায় তখন অন্য এক ভাবনা ঘুরপাক খেতে শুরু করেছে। বড় হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছোট্ট একটি বীজ হয়ে বরাবর ঘাই মারত তার স্বপ্নে জাগরণে। ব্যাপারটা ভাবত একা একা, কিন্তু সে জানত না কিভাবে আস্তে আস্তে বড় হয়ে ওঠে মানুষ। সে মাত্র একটাই পরীক্ষার গণ্ডি পেরোতে পেরেছিল তার বাবার দেশ ছেড়ে চলে যাওয়ার আগে। তারপর গত 8-9 বছর স্রেফ তার নামের মতোই টোটো কোম্পানি। অথবা তার এমন কোনো শিক্ষা বা গুণাবলী নেই যা দিয়ে সে নিজেকে কেউকেটা প্রতিপন্ন করবে। তার পক্ষে সম্ভব নয় কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা। ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যে প্রবল বুদ্ধি, শিক্ষাগত যোগ্যতা বা টেকনিক্যাল নো হাউ জানা দরকার, তার একটুও তো তার নেই। অর্লক অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল সে কোনো একটা ব্যবসা করবে, কিন্তু সে ব্যবসায়ের ধরন এমন হবে যা আর 5 জনের থেকে পৃথক। সে অনায়াসে ইলেকট্রনিক্স সরঞ্জামের দোকান বা লোহালক্করের ব্যবসা করতে পারত, যাতে লোকসান হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু সে তো আর 5 জনও করে। তাকে এমন কোনো ব্যবসায় হাত দিতে হবে যা কলকাতায় বেশ অভিনব বলেই মনে হবে, উপরন্তু তার মধ্যে থাকবে অন্য গ্র্যান্ডার। ওর কাছ থেকে বুদ্ধি নিয়ে এবং তার সঙ্গে পরামর্শ করে অর্লক ভাবল সে কলকাতায় প্রধান প্রধান রাস্তার ধারে অথবা জনবহুল জায়গায় বিশাল সাইজের সব ডিপার্টমেন্টাল স্টোর খুলবে। বিদেশে এমন সব ডিপার্টমেন্টাল স্টোর সব জায়গাতেই আছে, সে কথা শুনতে পাওয়া যায়। কলকাতা এ ধরনের 2-4টে দোকান যদি চোখে পড়ার মতন বানানো যায়, তাহলে কলকাতাবাসী ডিপার্টমেন্টাল স্টোরের নাগাল পায়। কারণ কলকাতাবাসী তো খুব সহজে ডিপার্টমেন্টাল স্টোরের নাগাল পায় না। খুব দ্রুত যোগাযোগ করে সে বড় ধরনের গোটা 5 ফ্লোর স্পেস পেয়ে যে 5টি জায়গায় কলকাতার সবচেয়ে বড় প্রধান এলাকা,
শ্যামবাজার, হাতিবাগান এবং গড়িয়াহাট মোড়ের মতো 3টে ফ্লোরে স্পেস পেয়েছে 2-3 তলার স্কোয়ার ফুটের মধ্যে। লিন্ডসে স্ট্রিটের যে স্পেসটি পেয়েছে সেটা দোতলা একতলা মিলিয়ে 7,500 স্কোয়ার ফুট। অন্য জায়গাটি হলো শিয়ালদা স্টেশনের সামনেই, সেটিও কম বড় নয়, 4,000 স্কোয়ার ফুট। আরও 3-4টি স্পেস পেয়ে যাবে শিগগিরই। শুধু স্পেস পেলেই তো হবে না, ডিপার্টমেন্টাল স্টোর খোলা তো আর সহজ কথা নয়। তার জন্য আলাদা প্ল্যানিং করতে হবে। প্রথমেই শোরুমগুলোর একটি জুৎসই নাম দেওয়া দরকার। তার পরিকল্পিত ডিপার্টমেন্টাল স্টোরগুলো হবে এমনই যার থেকে আলপিন থেকে এলিফ্যান্ট সবই পাওয়া যাবে, অথবা সংক্ষেপে বলা যায় A to Z। কিছু সুস্থির চিন্তাভাবনার পর সে ঠিক করলো তার শোরুমগুলোর প্রত্যেকটির নাম হবে A to Z ডিপার্টমেন্টাল স্টোর। সবকটি স্টোরের নামই শুধু একটাই নাম থাকবে তা নয়, তাদের একই ধরনের গ্লো সাইন হবে, নিজস্ব একটা এমব্লেম থাকবে এবং প্রতিটি শোরুমের সামনে থাকবে একই রকম ডিজাইন, একই রং, এমনকি প্রবেশের পথটিও থাকবে একই রকম। কিন্তু শোরুমগুলির ভিতরটা হবে আরও চমকে দেওয়ার মতো। প্রতিটি দেওয়ালে থাকবে নতুন ধরনের কারুকাজ এবং তার আভ্যন্তরীণ সাজসজ্জাও হবে 5টা শোরুমের থেকে পৃথক, এমনকি একে অন্যের থেকেও আলাদা হবে। কিন্তু শুধু ভাবলেই তো হবে না, এই বৃহৎ কর্মযজ্ঞ ইমপ্লিমেন্ট করাই সবচেয়ে কঠিনতম সমস্যা। সে ভেবে রেখেছে তার ডিপার্টমেন্টাল স্টোরে থাকবে সারা ভারতবর্ষের বিখ্যাত সমস্ত জিনিসপত্র। টুকিটাকি জিনিসগুলো তো অবশ্যই, তার জন্য তাকে ছুঁড়ে ফেলতে হবে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত গঞ্জ ও বাজার, আসাম থেকে গুজরাট পর্যন্ত সমস্ত বাণিজ্য কেন্দ্র। এক প্রদেশ থেকে আরেক প্রদেশে ঘুরে সেখানকার সমস্ত কারিগরি বৈশিষ্ট্য তাকে হাজির করতে হবে একই ছাদের নিচে, যাতে কোনো ক্রেতাকেই তার দোকানে ঢুকে খালি হাতে ফিরে যেতে না হয়। অরলক আরও ভেবে রেখেছে প্রতিটি শোরুমে থাকবে একজন করে সুন্দরী রিসেপশনিস্ট। প্রতিটি কাউন্টারে শোভা পাবে একগুচ্ছ সুন্দর চেহারার যুবক ও যুবতী। প্রত্যেকের মুখেই থাকবে সুন্দরী এয়ার হোস্টেসদের মতো মন জোড়ানো হাসি, সপ্রতিভ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মতো চমৎকার ব্যবহার। কিন্তু এত সব কিছুর পেছনেই চাই খুব স্থির মস্তিষ্কের প্ল্যানিং এবং তার রূপায়ণ। সে প্রথমে ভাবল বাইরের ও ভিতরের সাজসজ্জার জন্য চাই একজন প্রথিতযশা আর্টিস্টের সূক্ষ্ম তুলির ছোঁয়া, এমন শিল্পীর যিনি তার শিল্প সৌন্দর্য বোধের চূড়ান্ত রূপটি রূপায়িত করতে পারবেন এই শোরুমগুলিতে। কিন্তু শিল্পীদের সঙ্গে একের পর এক যোগাযোগ করার পর সে বেশ ধাক্কা খেল। কলকাতার প্রিয় সব বিখ্যাত শিল্পী এমন প্রবলভাবে ব্যস্ত যে তাঁরা অরলোকের জন্য 1 সেকেন্ড সময়ও ব্যয় করতে পারবে না। কোনো কোনো শিল্পী প্রতিদিন একটি করে ছবি আঁকেন, যেগুলো তৎক্ষণাৎ বিক্রি হয়ে যায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকায়। কোনো কোনো শিল্পীর ছবির দাম নাকি আরও বেশি। কলকাতার আর এক শিল্পী 2 বছর পরে যে ছবি আঁকবেন তা নাকি এখনই বুকড হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স নিয়ে। আর একজন শিল্পী কয়েকটি ছবি নিলাম হয়ে গেলে নাকি কয়েক কোটি টাকার বেশি টাকা উঠে যায়। ছবির বাজার ঠিক এরকম তা জানা ছিল না অরলকের। সে যেমন বিস্মিত হলো তেমনি কৌতূহলী হয়ে উঠল শিল্পীদের সম্পর্কে। তার শুভানুধ্যায়ীরা তাকে উপদেশ দিল, এমন এক শিল্পীর সন্ধান করো যে ভালো ছবি তো আঁকে, কিন্তু বাজারে এখনও যথেষ্ট দর হয়নি। স্বভাবতই অরলক অনুসন্ধান করছিল তরুণ শিল্পীদের। প্রথম বয়সে সব নবীন শিল্পী তার শরীরের শেষ ঘামবিন্দু পর্যন্ত ঢেলে দেয় তাদের ক্যানভাসে। প্রথম দিকে টাকার লোভও তেমন থাকে না, আবার ছবির গুণমান যাতে চরম উৎকর্ষতায় পৌঁছয় তার দিকেও তারা যত্নবান থাকে। খুঁজতে খুঁজতে বেরিয়ে আসে বেশ কয়েকজন তরুণ শিল্পীর সঙ্গে পরিচয় হওয়া অরলকের এই নমুনার কাজ। এই পরিচয়ের ফলে কয়েকদিনের মধ্যেই ছবি সম্পর্কে আশ্চর্য কিছু অভিজ্ঞতা সঞ্চয় করে বেশ অবাক হয়ে যায় সে। শিল্পীরা বোধহয় সবসময়ই এক অদ্ভুত ধরনের মানুষ হয়। তারা আর 5 জন মানুষের থেকে শুধু যে পৃথক স্বভাবেরই হন তা নয়, তাদের জীবনযাপন, চলাফেরা, চাউনি, জীবনবোধ সবই অন্যরকম। তাদের মুখমণ্ডল শোভিত থাকে এক লম্বা লম্বা দাড়ি গোঁফে, পরনে থাকবে বিচিত্র ধরনের পোশাক, কাঁধে থাকবে অদ্ভুত ধরনের ঝোলা ব্যাগ, বিচিত্র নকশায় ভরা থাকবে ব্যাগের দুদিক,
মুখে সিগারেট ধরাই থাকবে, কিন্তু অন্যমনস্কতায় জ্বালানো হবে না বহুক্ষণ, আর চোখ দুটিতে থাকবে উদাসীন উদাসীন ভাব। এইসব তরুণদের ছবির বিষয়বস্তু, রঙের ব্যবহার, কারিকাজও অদ্ভুত লেগে গেল অর্লকের কাছে। তাদেরই একজন কাউকে মনোনীত করবে কিনা এমন দ্বিধায় যখন সে আন্দোলিত, সেই সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এক তরুণ শিল্পীর বেশ কিছু ছবি দেখতে দেখতে হঠাৎ অসতর্কভাবে তার মুখ দিয়ে বেরিয়ে গেল, না, এসব ছবি চলবে না। তরুণ শিল্পীটির বয়স 24-25-এর মধ্যে, বেশ বলশালী চেহারা, মুখে বিশাল দাড়ি গোঁফ, হাতের বাইসেপ চোখে পড়ার মতো। সে হঠাৎ ভুরু কুঁচকে বলল, কি বললেন? এ ছবি চলবে না? আপনি ছবির কি বোঝেন ভাই? অর্লক কথাটা ফিরিয়ে নিতে চাইল, কিন্তু শিল্পী ততক্ষণে ভীষণ ক্ষেপে গেছে। আর একটু হলেই অর্লককে প্রবল একখানা ঘুষি ঝেড়ে দিয়েছিল আর কি। কোনো ক্রমে অর্লক সেখান থেকে পালিয়ে বেঁচেছে। কয়েকদিন হতভম্ব হয়ে যখন কি করবে ভাবছে, ঠিক তখনই তাকে একজন বলল, একটু প্রবীণ কোনো শিল্পীকে খোঁজ করো না। শিল্পের ব্যাপারে অভিজ্ঞতার একটাও দাম আছে তো নাকি? দিশেহারা অর্লক বলেছিল, প্রবীণদের কাউকে ধরা আমার সাধ্যের বাইরে, তারা সবাই ভীষণ ব্যস্ত। দেন ট্রাই চিত্রদীপ চ্যাটার্জি, বেচারির লাক ফেভার করছে না, আদারওয়াইজ হি ইজ আ গুড আর্টিস্ট। সেই থেকে অর্লকের মাথায় চিত্রদীপ চ্যাটার্জির নামটাই ঢুকে গিয়েছিল। আরও দু একজনের সঙ্গে কথা বলে জানতে পারল চিত্রদীপ খুবই প্রতিভাবান, কিন্তু ছবি বিক্রির দৌড়ে তার সমকালীনদের চেয়ে অনেক পিছিয়ে। ইদানিং কিছু কমার্শিয়াল ছবিও আঁকছেন জীবিকার তাগিদে। টেলিফোন ডিরেক্টরি হাতড়ে চিত্রদীপ চ্যাটার্জির টেলিফোন নাম্বার খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না তার, সেই সঙ্গে ঠিকানাও। কিন্তু ডায়াল ঘুরিয়ে টেলিফোন করতেই আবার সেই ধাক্কা। চিত্রদীপ সরাসরি বলেছেন, আই এম সরি, দোকানের লেআউট আমি করি না, ওটা আমার পেশা নয়। টেলিফোন নামিয়ে রেখে অনেকক্ষণ বিমূঢ় হয়ে বসেছিল অর্লক। সে যে প্রত্যাখ্যাত হবে এমন ভাবনা তার ছিল না তা নয়, এই কয়েক দিনে বহু শিল্পীর সঙ্গে কথোপকথন করে, তাদের বাড়িতে গিয়ে ছবি দেখে তার দরদাম করে অর্লক এটুকু বুঝেছে যে শিল্পীদের সম্পর্কে কোনো রকম অনুমান করা খুব দুরূহ ব্যাপার। তাই তার প্রিয় সবাই, যাকে বলে আনপ্রেডিক্টেবল, প্রাথমিক ধাক্কায় অনেকখানি পিছিয়ে এলেও অর্লক হাল ছাড়ল না। এসব পরিস্থিতিতে হেরে পিছিয়ে গেলে তার এহেন বিশাল পরিকল্পনা ভেস্তে যাবে, অতএব লেগে তো তাকে থাকতেই হবে। কিভাবে চিত্রদীপ চ্যাটার্জিকে রাজি করানো যায় এই নিয়ে তাকে ভাবতে হবে আলাদাভাবে। সেদিন তাকে ব্ল্যাঙ্ক চেক দেবার অফার দিয়েও সে টলাতে পারেনি। পরে বুঝতে পেরেছে কোনো শিল্পীকে এমনভাবে কিনতে চাওয়ার অভিপ্রায় তার উচিত হয়নি। এভাবে অফার দেওয়া কোনো শিল্পীর পক্ষে খুবই অপমানজনক। সুতরাং অন্য কোনো পরিকল্পনার ছক কষতে হবে। তার শিয়রে যেন প্রতি মুহূর্তে এসে দাঁড়াচ্ছে সমন, কিন্তু কোনো কাজেই উৎসাহের কমতি নেই তার। এমন ভাবতে ভাবতে যোধপুর পার্কের বর্ণাঢ্য পল্লীতে অর্লক তার বিশাল কন্টেসা চালিয়ে ঢুকে পড়েছে আজ। তার শার্টের পকেটে টেলিফোন ডাইরেক্টরির থেকে টুকে নেয়া চিত্রদীপ চ্যাটার্জির ঠিকানা। সেই ঠিকানা অনুসরণ করে কয়েকবার এলোমেলো পাঁ খেয়ে সে এসে দাঁড়ালো একটা বিশাল পুষ্করিণীর কোণে ছবির মতো বাড়িটার সামনে। তবে অবাক হলো একজন শিল্পী তার বাড়ি তৈরির ব্যাপারে কতখানি শিল্পসম্মত হতে পারেন তার নমুনা দেখে। যাকে বলে সুন্দর তাই। ইঞ্জিন বন্ধ করে গাড়ির দরজা জানলায় লক লাগিয়ে সে ধীর পায়ে গিয়ে দাঁড়ালো বন্ধ দরজার সামনে। তারপর কলিং বেলে সামান্য আঙুল ছোঁয়াতেই টুংটাং জল তরঙ্গের মৃদু শব্দ। ক্যানভাসের উপর ঝুঁকে ছবির দিকে ঘন লাল রং বোলাচ্ছিলেন চিত্রদীপ। যথারীতি কালো রঙের ঘাড় বাঁকানো পাইপটি তার ঠোঁটে চেপে ধরা। ইদানিং লাল রং ভারী প্রিয় হয়ে উঠেছে তার।
প্রায় ছবিতেই লাল ঘন রঙের আঁচড় কেটে ছবিটিকে ভীষণভাবে জীবন্ত করে তুলতে চান তিনি, যেন শিল্পীর ভিতরকার প্রবল এক ক্রোধ লাল রং হয়ে ফেটে উঠেছে ক্যানভাসে। ছবিটা গত 7 দিন ধরেই অর্ধেক আঁকা হয়ে পড়েছিল চিত্রদীপের স্টাডিতে। তার নিজস্ব স্টুডিও বলতে এই লিভিং রুমের তার লাইব্রেরি, স্টাডি রুম সব কিছুই এখানেই। যখন উত্তর কলকাতার পুরনো বনেদি বাড়িটা বিক্রি করে যোধপুর পার্কে খোলামেলা পরিবেশে এই বাড়িটা তৈরি করেছিলেন, তখন আলাদা করে স্টুডিও করার কথা মনে হয়নি। তাঁর বাড়িতে লিভিং রুম দুটো বেডরুম, যার একটি তিনি আর বনানী, অন্যটায় ডোনা থাকে। একটা গেস্ট রুমের প্রভিশনটাও রেখেছিলেন বাড়ির বাইরের দিকটায়, যেটা এতদিন খালি পড়েছিল। ইচ্ছে করলে সেই ঘরে তার স্টুডিও করতে পারতেন, কিন্তু ছবি এঁকে তার তেমন নামই হলো না, তাই আলাদা করে স্টুডিও করে কী হবে এমন ভাবতে ভাবতে ছবি আঁকার সরঞ্জাম নিয়েও সে ঘরে তার আর যাওয়া হয়নি। এর মধ্যে হঠাৎ শিহরণ রায়চৌধুরী এসে জুটে গেল পেইং গেস্ট হিসেবে। এখন ইচ্ছে করলেও সে ঘরে গিয়ে স্টুডিও খোলা সম্ভব নয়, অথচ ইদানিং প্রায় মনে হচ্ছে এই লিভিং রুমে আঁকাঝোঁকার কাজটা বেশ ঝকমারি। কাজ করতে করতে প্রায় অন্য লোকজন ঘরে ঢুকে পড়ছে, সাংসারিক কাজকর্মের কথাবার্তা চলছে, আড্ডা ইয়ার্কি শুরু হয়ে যাচ্ছে চেনা লোকজন এলে। এই পরিবেশে আঁকা যায় না। বনানীর একদিন কথা প্রসঙ্গে সে বলেছিল, যদি শ্রীহরণকে অন্য কোথাও চলে যেতে বলা হয় তাহলে তিনি নতুন করে স্টুডিও খুলে সিরিয়াসলি কাজ করতে শুরু করতে পারেন। শুনে বনানী মুখ বাঁকিয়ে হেসেছেন, বলেছেন, এ বয়সে নতুন করে স্টুডিও করে লাভ কি? ছবি যখন বিক্রি হয় না তখন পেইং গেস্টের কাছ থেকে মাসে অন্তত 1,500 টাকা তো বাধা ধরা আয়টা আছে নাকি? না হলে তো সংসার চালানোই মুশকিল। চিত্রদীপ মনে মনে ক্ষুব্ধই হয়েছেন কেবল, কিন্তু কিছু করে উঠতে পারেননি। তার খুব ইচ্ছে আর একটা বড় শো করবেন একাডেমিতে, একটু বেশি রকমের পাবলিসিটি দিলে যদি তার নাম হয়। ভাবতে ভাবতে আবারও লাল রং তুলিতে মাখিয়ে নিলেন। ক্যানভাসে যে ছবিটি অনেকখানি অবয়ব পেয়েছে তা এক গ্রাম্য রমণীর। তার গায়ে জামা নেই, বুকের আঁচলও বেশ ঢিলে ঢালা। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে উৎকণ্ঠিত চোখে তাকিয়ে আছে দূরের কোনো দৃশ্যের দিকে, যেন তার গরু সকালে চড়তে গিয়েছে, এখনও ঘরে ফেরেনি, অথবা অন্য কোনো কারণে। সময়টা বিকেল বেলা, গোধূলিও বলা যায়। সূর্যাস্তের লাল আভা মিলেমিশে একাকার হয়ে গেছে কৃষ্ণচূড়ার রক্তবর্ণ ফুলের সঙ্গে। কিছুক্ষণ আগেই খবরের কাগজওয়ালা জানলা দিয়ে ছুঁড়ে দিয়ে গিয়েছেন আজকের কাগজ, কিন্তু চিত্রদীপ তখনও মেঝের উপর থেকে সেটা তুলে নেননি। ছবিতে আরও 2-1টি তুলির আঁচড় পোঁছ দিয়ে তারপর মন দেবেন খবরের কাগজে এমন ভাবছেন। এমন সময় কিচেন থেকে বনানী এসে চট করে তুলে নিলেন ভাঁজ করা কাগজ খুলে দেখতে দেখতে হঠাৎ চেঁচিয়ে উঠলেন, আরে দেখো দেখো, ডোনার ছবি বেরিয়েছে কাগজে। বেশ খানিকটা চমকে উঠলেন চিত্রদীপ। চমকে ওঠার ফলে তার হাতের তুলি নড়ে গেল খানিকটা। হঠাৎ কী কারণে ডোনার ছবি খবরের কাগজে উঠতে পারে তা একেবারেই মাথায় ঢুকল না তার। নাকি বনানী অন্য কারো ছবি দেখে গুলিয়ে ফেলেছেন ডোনার ছবি বলে? চমকে ওঠবারই কথা চিত্রদীপের। তিনি 20 বছর ছবি আঁকার লাইনে আজ পর্যন্ত কাজ করে যেমন কোনো নাম করতেই পারেনি। তার সংবাদপত্রের পৃষ্ঠায় ছবি বেরোনো আজ পর্যন্ত কখনো ঘটেনি। মাঝে মধ্যে কন্টেম্পোরারি আর্টিস্ট বলে ক্যাপশন তার সমকালীন অনেক শিল্পীর ছবি গ্রুপে ফটো হিসেবে ছাপা হয়েছে কাগজে, এইটুকুই। কিন্তু তার মধ্যে কখনো তাকে রাখা হয়নি। এই নিয়ে বরাবরই একটা চাপা ক্ষোভ রয়ে গেছে তার মনের ভিতরে। মনে হয়েছে ইচ্ছে করেই তাকে উঠতে দেওয়া হচ্ছে না আঁকা আঁকির লাইনে। এই গ্রুপিজম, এত ল্যাং মারামারি শুরু হয়েছে আজকাল যে কোনো সমকালীন শিল্পী চান না অন্য কোনো কেউ নাম করুক, বড় হোক কিংবা পয়সা উপার্জন করুক। অথচ বনানী এখন উল্লসিত হয়ে বলছে ডোনার ছবি।
প্যালেটে তুলি রেখে সাগ্রহে খবরের কাগজ হাতে নিয়ে দেখলেন, ডোনারই ছবি বেরিয়েছে বিজ্ঞাপনের সঙ্গে এক সাবান কোম্পানির মডেল হিসেবে। ছবিটা দেখে প্রায় তাজ্জব হয়ে গেলেন চিত্রদীপ। ডোনা যে কোনো সাবান কোম্পানির মডেল হয়েছে তা তার জানা ছিল না। বনানী নিশ্চয়ই জানতেন, তাই তার চোখ মুখে বিস্ময় নেই, বরং উপচে পড়ছে উল্লাস। হইচই করে ডাকছেন ডোনাকে, ডোনা, এই ডোনা, শিগগিরই উঠে আয় বিছানা থেকে, দেখে যা। চিত্রদীপের চোখ মুখ থেকে কিন্তু বিস্ময়ের ঘোর কাটেনি। ডোনাকে তিনি চিত্রশিল্পী গড়ে তোলার চেষ্টা করেছিলেন প্রথম দিকে। রং, তুলি, আর্ট পেপার সবই তার জন্য আলাদাভাবে কিনে নিয়েছিলেন, যাতে সে আঁকার জগতে তার নিজের জগৎ করে নিতে পারে। ছবি আঁকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান দিয়ে বলেছিলেন, এবার নিজের মতো করে আঁকো। আর আশ্চর্য, কয়েকদিনের মধ্যেই লক্ষ্য করলেন ডোনার আঁকার হাত ভারী চমৎকার। তার মধ্যে শিল্পী বোধ শুধু অসাধারণ তাই নয়, তার রঙের ব্যবহারও এত সংযম এবং যথাযথ। মনে মনে ভেবেছিলেন, শিল্পীর কন্যা শিল্পবোধ না থাকলে কি করে হবে। কিন্তু ডোনার স্বভাব ছটফটে, সে কোনো বিষয়েই মনোসংযোগ করতে পারে না। যে কোনো ব্যাপারই সে কিছুকাল দারুণ ডিভোশন নিয়ে লেগে থাকে, তখন সেই বিষয়টিই তার কাছে পৃথিবীর একমাত্র ঈপ্সিত বস্তু। তারপর হঠাৎই সেই বিষয় সম্পর্কে হারিয়ে ফেলে তার সমস্ত আগ্রহ। এভাবেই কলেজে সে তার পড়ার বিষয় বদলে ফেলেছে দ্রুত। কিছুদিন বিজ্ঞান পড়ে আর ভালো লাগছে না, আর্টসে ভর্তি করে দাও প্লিজ। ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স পড়ে বলল, ভালো লাগছে না, ইংলিশ পড়ব না, অন্য কিছু। খুঁজে পেতে কম্পারেটিভ লিটারেচারে ভর্তি করে দেওয়া হলো। কিছুদিন খুব মন দিয়ে ক্লাস করার পর এখন তাকে বোঝা যায় তুলনামূলক সাহিত্যেও তার কোনো আগ্রহ নেই। এর মধ্যে কখন যে মডেলিংয়ে ঝুঁকে পড়েছে তা জানতেই পারেননি তিনি। ডোনার সন্ধানে বাড়ির এখানে ওখানে খুঁজে বিফল হয়ে বনানী ফিরে এলো। না, ডোনা বোধহয় বেরিয়েছে। চিত্রদীপ অবাক হয়ে বললেন, এই সাত সকালে আবার কোথায় বেরোলো? নিশ্চয়ই জগিং করতে। জগিং? জগিং আবার কবে থেকে শুরু করলো? বনানী হাসলেন, ওই যে হঠাৎ মাথায় ঢুকেছে এই বয়সে নাকি শরীরে মেদ জমতে শুরু করে, অতএব আগের থেকেই জগিং শুরু করে দাও। তাই নাকি? আবার এটা মাথায় কে ঢোকালো ওর? কে আবার? ওই যে শিহরণ। চিত্রদীপ খানিকক্ষণ বিস্মিত হয়ে রইলেন। আজকাল তিনি শিহরণকে যে একেবারেই সহ্য করতে পারেন না, এই তথ্যটি বোধহয় মা মেয়ে দুজনেই জেনে থাকবে। তাই দুজনেই একযোগে শিহরণের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে চলেছে, বাড়িয়ে চলেছে ক্রমশই। ও, তাহলে চিত্রদীপী ওর গডফাদার হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ? বনানী ভুরু কুঁচকে বললেন, তা তুমি এত রাগ করছো কেন? মডেলিং করা কি কোনো ব্যাড প্রফেশন নাকি? আজকাল এই প্রফেশনে যাওয়ার জন্য কি কম্পিটিশন শুরু হয়েছে, খবর রাখো। শিহরণের জানাশোনা ছিল বলেই তো চট করে এরম নাম করা একটা সাবান কোম্পানির কাছ থেকে সুযোগটা পেল। মেয়ের এমন চমৎকার ফিগার যদি মডেলিংয়ে একবার নাম করতে পারে। চিত্রদীপ আরও গলা চড়িয়ে বললেন, মডেলিং সেটা কি একটা প্রফেশন হলো? ওসব লাইনে যারা যায় তাদের খোঁজ নিয়েছো কখনো? আর আলটিমেটলি কোন লেভেলে নামা যায় তা জানো? যারা দেহ সর্বস্ব, রূপ আছে অথচ ব্রেন নেই ডাল, তারা সবাই লাইনে যায়, গিয়ে নামটাম করে। কোনো ভদ্র ঘরের মেয়ে ওখানে গিয়ে বেশি দিন টিকতে পারে না। কি যে নোংরা হয়ে গেছে ওসব জগৎ, ভাবতেও গা ঘিন ঘিন করে। এই তো সেদিন কাগজে পড়লাম একটা মেয়ে মডেল হতে ঘোরাঘুরি করতো ওইসব লোকেদের চারপাশে, শেষে তাকে সুইসাইড করতে হলো। বনানী কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর নরম হয়ে বললেন, সবাই খারাপ নয়। ওই যে জুহি চাওলা, আরও সব নাম করা আর্টিস্ট, এখন তাদের কত নাম, অথচ সবাই তো মডেল হিসেবেই প্রথমে এসেছিল, তার থেকে নায়িকা হয়ে গেছে, তাদের এখন কত টাকা পয়সা।
বাহ, শুধু টাকা পয়সা দেখলেই হবে? টাকা পয়সার মোহেই তো তোমরা সব ছুটছ। এইভাবে টাকা রোজগার করতে গিয়ে শেষ পর্যন্ত মনুষ্যত্ব, বিবেক সব বিসর্জন দিতে হয়, তা খেয়াল করো না? রাখো তো তোমার সব বড় বড় কথা। টাকাটাই এই যুগে সব। যার টাকা আছে লোকে তাকে সমীহ করে, তার পিছনে পিছনে ছোটে। যার টাকা নেই তাকে লোকে করুণা করে, পিছনে হাসাহাসি করে। এই যেমন তুমি, তোমার ছবি বিক্রি হয় না, এর জন্য তোমারই বন্ধুরা তোমার পিছনে কত রকম টিপ্পনি কাটে তা তুমি জানো? চিত্রদীপ তখন ভিতরে ভিতরে ভীষণভাবে ফুঁসছেন। যখনই তিনি বনানী বা ডোনার কোনো ব্যাপারে মাথা গলাতে যাবেন, তখনই তার ছবি আঁকার ব্যর্থতার কথা তুলে তাকে দাবিয়ে রাখতে চাওয়া কেন? ওরা জানে এই ব্যর্থতাই তার সবচেয়ে দুর্বল জায়গা। ব্যর্থ মানুষেরা চিরকালই উপহাসের পাত্র। তাদের ভিতরে যত প্রতিভাই থাক, যতক্ষণ না সেই প্রতিভার বিনিময়ে টাকা ঘরে না আসছে, ততক্ষণ লোকে তাকে করুণা করবে। প্রতিভার মূল্য তো দেবেই না, উপরন্তু তাদের ফেলে দেবে বাজে কাগজের ঝুড়িতে। কিছুক্ষণ গুম হয়ে বললেন, টাকাটাই পৃথিবীতে সব নয়। বহু ধন কুবের আছে পৃথিবীতে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা আসলে বুঝতে পারে তারা হেরেই গেছে জীবনের খেলায়। বনানী থামলেন না, বললেন, জীবনের শেষ মুহূর্তের উপলব্ধি তো হয়েই গেল। হ্যাঁ, সারাটা জীবন কি আর কি ভোগ করলাম সেসব কথা কি কখনো ভেবেছ? শিহরণ তো বললই যে টাকা হলো। স্টপ 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 ইট! চিত্রদীপ হঠাৎ যেন গর্জন করে উঠলেন। বারবার আমাদের কথার ভিতরে শিহরণকে টেনে আনবে না। কথায় কথায় শিহরণ শিহরণ শিহরণ। শিহরণকে আমি একদিন... কি করবে শিহরণকে তুমি? খুন করবে নাকি? চিত্রদীপ সহসা থমকে গেলেন। তার ভিতরে যেন অগ্নুৎপাত ঘটছে। শিহরণের নাম শুনলেই কি জানি কেন তার মাথার ভিতরে সত্যি খুন চেপে যায়। বনানীর কথার উত্তরে সেরকম বলে ফেললেন, হ্যাঁ, দরকার হলে খুনই করব। কোন দিন খুন করে ফেলবো আমি ওকে। দিন দিন বড় বার বেড়ে যাচ্ছে না? আমার সংসারের সমস্ত শান্তি নষ্ট করে দিচ্ছে। বাহ বাহ, খুব ভালো। বনানী বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন চিত্রদীপের দিকে। ফ্রাস্ট্রেটেড হতে হতে তোমার মনোবৃত্তি এখন এই পর্যায়ে ঠেকেছে নাকি? ঠেকেছে তো তোমাদেরই জন্য। তোমরাই এই জন্য দায়ী। দ্যাট ব্লাডি ফেলো এখন আমার মেয়েটাকে প্রলোভনের পথে টেনে নিয়ে যাচ্ছে। বনানী ক্রমশই যেন স্তম্ভিত হয়ে যাচ্ছেন চিত্রদীপের কথা শুনে। আজকাল শিহরণকে নিয়ে প্রায়ই তাঁদের কলহনটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। চিত্রদীপ যে এত সব আজে বাজে কথা বলবেন তা তিনি ভেবেই পাচ্ছেন না। শক্ত চোখ মুখে কি যেন ভাবলেন কিছুক্ষণ, তারপর নিজেই নীরব হয়ে গেলেন। হঠাৎ বললেন, এটা প্রলোভনের ব্যাপার নয়। মডেলিং ইজ আ গুড প্রফেশন। তোমার বন্ধুবান্ধবের কাছে জিজ্ঞেস করে দেখো। চিত্রদীপ ততক্ষণে আবার গুম হয়ে গেছেন। ডোনার যে ছবিটা ছাপা হয়েছে সেদিকে বাবা হয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারলেন না তিনি। একটা বড় বাথটাবের মধ্যে শুয়ে আছে ডোনা, ফেনা ওঠা জলের মধ্যে গা ডুবিয়ে। তার কাঁধ, বুকের উপর কোনো পোশাক পর্যন্ত নেই। চিত্রদীপ জানেন মডেলিংয়ে নামা মানেই শরীরের পোশাক নিয়ে মাথা ঘামালে চলে না। বিজ্ঞাপনের প্রযোজকদের খুশি মতো করে চলতে হবে মডেলদের। ব্যাপারটা তাকে ইরিটেট করার পক্ষে যথেষ্ট। বনানীর উদ্দাম উল্লাস দেখে তাকে থামিয়ে দেওয়ার জন্য বললেন, স্টপ ইট! বনানী তৎক্ষণাৎ রুক্ষস্বরে বললেন, কেন থামবো কেন? নিজের 2 পয়সা ঘরে আনার মুরদ নেই? আর যে 4 ঘন্টা ক্যামেরার সামনে দাঁড়িয়ে 3,000 টাকা ঘরে নিয়ে এলো, অমনি তাতে তোমার গা জ্বালা ধরে যাচ্ছে। তাই বলে এভাবে পোশাক না পরে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে? বাহ, বিজ্ঞাপনটা তো সাবানের। টিভিতে তো রোজই দেখো কিভাবে সাবানের মডেলরা বিজ্ঞাপনের পোস্ট দেয়। দেখো নি তোরা কি তার চেয়ে কিছু খারাপ করেছে? আর তাছাড়া তোমার মতো একজন শিল্পীর কাছ থেকে কনজারভেটিভ কথাবার্তা আশা করা যায় না।
তোমরা এখন যখন মডেলদেরকে সামনে দাঁড় করিয়ে ছবি আঁকো তখন আমি কিছু জানি না ভেবেছো? বিয়ের পর আমাকেই তো একবার তুমি কখনো বলোনি ক্যানভাসের সামনে ওভাবে দাঁড়াতে? হ্যাঁ, আর তোমার ওই ছবিগুলোই বা ওভাবে আঁকো কেন তাহলে? অর্ধেক ছবি তো নুড। চিত্রদীপ ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলেন বনানীর ক্রুদ্ধ হিংস্র মূর্তির সামনে। বনানী তাকে এমন তীব্রভাবে আক্রমণ করবেন তা তিনি ভাবতেই পারেননি। নিজে ছবি আঁকলেন, জীবন্ত মডেল বেশ কয়েকবার ছবি আঁকার সময় ব্যবহারও করলেন। কিন্তু তা তিনি করেছেন তার প্রফেশনের খাতিরে। নিজের মেয়েকে এমন অশ্লীলভাবে ক্যামেরার সামনে দাঁড়ানো, এটা দেখতে বা ভাবতে যথেষ্ট কষ্ট হচ্ছিল তার। আর বনানী নিজের মেয়ের কাজকে ক্রমাগত সমর্থন করে যাচ্ছে দেখে অবাক হচ্ছিলেন তিনি। আসলে শিহরণ এই অফারটা এনে দিয়েছে বলেই বনানীর এমন সমর্থন, তাও তিনি বুঝতে পারছেন এখন। শেষ করলাম বহে বিষ বাতাস গল্পের ৩য় পর্ব। ৪র্থ পর্ব নিয়ে আসছি খুব শিগগিরই। পাশে থাকবেন, ভালো থাকবেন, আর আমায় ভুল বুঝবেন না। আমার একটু দেরি হচ্ছে, আমি ভীষণ ঝামেলার মধ্যে জড়িয়ে আছি। খুব শিগগিরই কাটিয়ে উঠব। গল্পটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছি। দেখা যাক, আগামী পর্বগুলোতে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে এই গল্পের আগামী সংখ্যায়। সাথে থাকবেন।